স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 11 জনের মৃত্যু, নতুন হাসপাতালে ভর্তি 1058 জন। সরকার জ্বালানি তেল সংকট নেই বললেও বাস্তব চিত্র ভিন্ন, পাম্পগুলোতে দীর্ঘ লাইনে ভোগান্তি। দেশ ও জনগণের স্বার্থে প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চায় সরকার, রাজধানীতে বললেন প্রধানমন্ত্রী। এবারে বিস্তারিত। দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 251 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একই সময়ে সারা দেশে 1058 জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে 229 জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, এখন পর্যন্ত দেশব্যাপী 30,607 জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 17,081 জন। পাম্পে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল, ফলে দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তি শেষ হচ্ছে না। একদিকে সরকার বলছে কোনো সংকট নেই, তবে বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। সংশ্লিষ্টরা বলছেন, সব পাম্পে সকাল থেকে তেল দিতে পারলে দুর্ভোগ কমবে। তেলের জন্য এই দীর্ঘ অপেক্ষা এবং ভোগান্তি শেষই হচ্ছে না। গাড়ি এবং মোটরসাইকেলের যে অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি, সেটি মূলত অকটেনের চাহিদা। কিন্তু বাংলাদেশ অকটেন উৎপাদন করে এবং আমদানিও বাড়ানো হয়েছে। সরকারের পক্ষ থেকে সরবরাহ বাড়ানোর ঘোষণাও দেওয়া হয়েছে, আবার দামও বাড়ানো হয়েছে। কিন্তু তারপরও এই অকটেনের সংকট কেন চলমান, সেটি একটি বড় প্রশ্ন। এর উত্তর খুঁজতে গিয়ে তিনটি বিষয় সামনে এসেছে। প্রথমত আতঙ্ক ও ভোক্তার অতিরিক্ত চাহিদা, দ্বিতীয়ত অসাধু ব্যবসা ও মজুতদারি, এবং সবশেষ বিপিসির তেল বন্টন ও বিক্রয় ব্যবস্থা। সংকটের শুরু মার্চ মাসে। সরকার রেশনিং বা কম বিক্রির ঘোষণা দেওয়ার পর তখন ভোক্তার যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেটি এখনো কাটেনি। কিছু মজুতদারি ব্যবসায়ী কিছু বিঘ্ন ঘটাচ্ছে, ঠিক আছে, এদেরকে ধরা উচিত। মিডিয়াতে বলতেছে যে তেল উপচে পড়তেছে, তেল রাখার জায়গা নাই, জাহাজ আনলোড হতে পারতেছে না, এদিকে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। আমরা একজন স্টুডেন্ট হিসেবে খুবই হ্যাসেল, এই যে সময়টা রাস্তায় চলে যায়। এছাড়া তেলের সংকটে একটা অসাধু ব্যবসা বা কালোবাজারি চক্র তৈরি হয়েছে। সংকট শুরুর পর 1.5 মাসে অভিযানে 5,77,000 লিটার তেল উদ্ধার হয়েছে। আমাদের চাহিদা অনুযায়ী তেল দিবে, বা আমরা আগে যেভাবে তেল পেয়েছি ওইভাবে যদি তেল পাই, তখন মনে করব যে হ্যাঁ, আমাদের এখন স্বাভাবিক হয়েছে। তেলের দাম বাড়ছে, মনে করে যে তেলের দাম বেড়ে গেছে, এখন তো আর সমস্যা থাকার কথা না, ওরকম কোনো আমরা ওইটার কোনো প্রভাবই আমাদের কাছে পড়ে নাই। বিপিসি বলছে, অতিরিক্ত চাহিদা সত্ত্বেও গত বছরের এপ্রিল মাসের তুলনায় এবছর এপ্রিলের প্রথম 19 দিনে দৈনিক গড়ে 55,000 লিটার তেল কম বিক্রি করেছে তারা, যার কারণে পাম্পগুলোতে তেল সংকট রয়ে গেছে। কারণ ওই যে 20% সরবরাহ বৃদ্ধি করার ফলে কিছুটা তো এটা উপকৃত হয়েছে, এফেক্ট হয়েছে। আর যদি সামান্য কিছু পরিমাণ বাড়ায়, তাহলে পরে আপনার ধর রাতে পাম্পগুলো তেল থাকবে। আর যদি ওনারা মনে করে যে না, হোল বাংলাদেশ বাড়াবেন না, তাহলে কি পয়েন্টের পাম্পগুলোতে বাড়িয়ে দিলে পরে রাতে তেল থাকলে সকালে আর এই সমস্ত পাম্পে ট্রাবল হবে না এবং রাস্তায় ট্রাফিক মুভমেন্টের সমস্যা হবে না। জ্বালানি তেলের এই সংকট সমাধানে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশ ও জনগণের স্বার্থে প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের 3য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি বলেন, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা নয়, বরং জনগণের সেবক ভাবতে হবে। 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে যাত্রা শুরু করে বিয়াম ফাউন্ডেশন। 3 দশকেরও বেশি সময় পর শনিবার ফাউন্ডেশনটির নতুন আরেকটি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষভাবে উল্লেখ্য যে উদ্বোধন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। বলেন, প্রত্যাশিত দেশ গড়তে জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই। জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে, এই রাষ্ট্রের মালিক
এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মকাণ্ড ঢেলে সাজানোর কথাও জানিয়েছেন তারেক রহমান। আমাদের লক্ষ্য ভবিষ্যতে সকল সরকারি সেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এক্ষেত্রে দক্ষ মানব সম্পদ তৈরিতে বিএমের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সরকার বিএমকে আরও যে কোনো প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত। উন্নয়নের সুফল সব স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন সরকার প্রধান। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে, জামায়াতে ইসলামীর আমিরের এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে জামায়াত। এছাড়া তারা স্বৈরাচার ব্যবস্থা ফেরানোর চেষ্টা করছে কিনা তা দেশবাসীকে ভেবে দেখার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। এদিকে বিএনপি সরকার ফ্যাসিবাদীদের পথে হাঁটা শুরু করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন। এ সময় 11 দলীয় জোটের নেতারা অভিযোগ করেন, বিএনপি জুলাই ও জনগণের সঙ্গে প্রতারণা করছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল 10টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। 11 দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন। সমাবেশে জুলাই শহীদ পরিবারের কয়েকজন সদস্য ও জুলাই যোদ্ধা বক্তব্য রাখেন। তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ওপর জোর দেন। বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের জনগণের গণরায়ের সাথে পাইতারা করার পরিকল্পনা করছে। তারা ভেবেছে গণভোটের গণরায়কে গলা টিপে হত্যা করে এই জাতিকে তারা দাসের মতো ব্যবহার করবে। আপনারা গণভোট করতে বলেছেন, গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে বলেছেন, আর যখন নির্বাচন আপনারা জিতে গেলেন, 51% বেশি আপনারা ভোট পেয়ে গেলেন, এমপি পেয়ে গেলেন, অমনি আপনারা সবকিছু ভুলে গেলেন। জনগণের সাথে গাদ্দারি করবে না। এ সময় 11 দলীয় জোটের নেতারা বলেন, সংস্কার ও পরিবর্তনের লক্ষ্যে দেশের মানুষ রায় দিয়েছে, কিন্তু বিএনপি সরকার তা অস্বীকার করছে। আমরা সর্বাত্মকভাবে এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কিন্তু বিএনপি সরকার সেই সকল সহযোগিতা নেওয়ার সকল দরজা বন্ধ করে দিচ্ছে। আমার জানা নেই, যারা এখানে অভিজ্ঞ আছেন, মুরব্বী আছেন, তারা বলতে পারবেন বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে মাত্র 2 মাসে কোন সরকার এতটা অজনপ্রিয় হয়েছিল কিনা। এবারের মানুষের ম্যান্ডেট ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে, সংসদকে গাঠনিক ক্ষমতার মাধ্যমে সংবিধানের আমূল সংস্কার মানুষ দেখতে চেয়েছে। আপনারা যেই কথা বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, এটা মূলত জনগণের সঙ্গে নতুন করে আরেকটি প্রতারণা এবং ভাওতাবাজি। আপনারা জুলাই সনদের স্পিরিট বাস্তবায়ন করতে চান না, আপনারা আপনাদের নোট অফ ডিসেন্ট গুলো জাতির উপর চাপিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির অভিযোগ করেন, সরকার মুখে জুলাইয়ের কথা বললেও তাদের বাস্তব অবস্থান এর বিপক্ষে। ওই 70% রায় যেদিন বাস্তবায়ন হবে, বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে সেদিনই স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় নেবে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। তিনি বলেন, গণ অভ্যুত্থান জাতিকে মুক্তির পথ দেখিয়েছে, এর ফলে অনেকে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। প্রিয় বিএনপি, ভুলে যাবেন না, এই জুলাই না হলে এই মায়েদের, এই বাবাদের,
এই ভাইদের, এই বোনদের সন্তান, স্বামী, ভাই, বোন জীবন না দিলে আজকে ক্ষমতার তক আপনারা এনজয় করতে পারতেন না। তক্তে বসে ভুলে গেছেন? আপনারা আগেই ভুলেছিলেন। শহীদ পরিবার যখন বুকে কষ্ট নিয়ে কান্নাকাটি করছিল, শহীদ পরিবারের কাছে তখন আপনাদের ছুটে যাওয়ার সময় ছিল না। শাহবাগে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলার সমালোচনা করেন জামায়াতে ইসলামীর আমির। আমরা কোনো আদুভাই দাদুভাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের উপর সরিগুড়া আমরা এটা দেখতে চাই না। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। সংস্কৃতি বন্ধ করতে হবে। বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছে মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেট। শনিবার ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অফ স্টেট, যার মধ্যে বাংলাদেশ রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রকাশিত তথ্যে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং তারা যেন আমেরিকানদের ওপর বোঝা হয়ে না দাঁড়ায়। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে আদিবাসী ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফোরামে সন্তু লারমার নাতনি অগাস্টিনা চাকমা দেশবিরোধী বক্তব্য দেওয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। শনিবার সকাল ১১টার দিকে চেঙ্গি স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শাপলা চত্বরে মুক্ত মঞ্চে আসে। সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অগাস্টিনা চাকমা জাতিসংঘের রাষ্ট্রবিরোধী ও সেনাবাহিনীর বিরুদ্ধে মন গড়া ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। এ সময় তারা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাদ দিতে এই চুক্তি বাঙালির অধিকার হরণ করা হয়েছে বলে উল্লেখ করেন। আপনারা জানেন এই পার্বত্য অঞ্চলে ছাত্র পরিষদের পক্ষ থেকে তার নিন্দা ও প্রতিবাদ জানায়। সবার সম্মানিত সভাপতি, আপনারা জানেন এই পার্বত্য অঞ্চলে সারা দেশের মতো খাল খনন কর্মসূচি শুরু হয়েছে টাঙ্গাইল ও নেত্রকোনায়। আজ এই দুই জেলায় উদ্বোধন করা হয় খাল খনন কর্মসূচির। দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে, মহেড়া, সাওয়ালি, হাট ফতেপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। এই অঞ্চলের প্রায় ৬ কিলোমিটার খাল খননের ব্যয় ধরা হয়েছে ১,৩২,০০,০০০ টাকা। এদিকে নেত্রকোনা সদর উপজেলার ভরবিল হতে কাঠখালী বাজার থেকে প্রায় ৭ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ও নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এবং নেত্রকোনা ২ আসনের সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল হক। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব দ্রব্যমূল্যে পড়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে নারায়ণগঞ্জে বহুমুখী পাট পণ্য মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশে জ্বালানির কারণে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত কিংবা রপ্তানি কমেনি। সরকার শিল্প কারখানা সচল রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তায় সরকার LNG স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি করবে জানিয়ে মন্ত্রী বলেন, গ্যাস সক্ষমতা বাড়াতে স্থলপথে সংযোগ সৃষ্টির চেষ্টা করছে সরকার।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের 138টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয় সকাল 11টায়। 1 ঘণ্টা ব্যাপী এমসিকিউ পদ্ধতির পরীক্ষা শেষ হয় বেলা 12টায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। কেন্দ্রে পরীক্ষার পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের ICT ভবনে স্থাপিত কন্ট্রোল রুমে বসে সারা দেশের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পর্যবেক্ষণ করেন। দেশের 880টি কলেজে ভর্তির জন্য এবছর পরীক্ষায় অংশগ্রহণ করেন 4,53,148 জন পরীক্ষার্থী। রাজধানীর সাঁতারকুলের সান ভ্যালি আবাসনের নাটমেক ফিল্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে এক্সেনটেক প্রেজেন্টস ফিকি ফুটবল টুর্নামেন্ট 2026। ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এর ব্যানারে এবং নাটমেগের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে কর্পোরেট ফুটবলে নতুন যাত্রা যোগ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে কর্পোরেট খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস চেয়ারম্যান ফাহাদ করিম, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও CEO MHM ফাইরোজ, এক্সেনটেকের MD ও CEO আদিল হোসেন, ফিকির নির্বাহী পরিচালক TIM নুরুল কবির এবং নাটমেগের MD মাহবুব আলম। এবারের আসরে 20টি শীর্ষস্থানীয় বহুজাতিক ও কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আগামী 15 মে পর্যন্ত চলা এই টুর্নামেন্টে মোট 50টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে হরমুজ প্রণালী বন্ধ থাকায় পানামা উপসাগরের উপর চাপ বেড়েছে। বিপুল পরিমাণে জাহাজ আটকে পড়েছে এই চ্যানেলে। শত শত বাণিজ্যিক জাহাজ, পালতোলা নৌকা এবং ব্যক্তিগত প্রমোদতরী ট্রানজিটের অপেক্ষায় রয়েছে। পারাপারের সুবিধা পেতে আগে থেকে দিতে হচ্ছে বুকিং। নিলামেও মিলছে ট্রানজিট সুবিধা। মধ্যপ্রাচ্য সংকটে হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে চাপ বেড়েছে পানামা খালের ওপর, ফলে আরও সংকীর্ণ হয়েছে প্রবেশপথটি। এমন পরিস্থিতিতে আগাম বুকিং দিচ্ছে অনেক শিপিং কোম্পানি। বুকিং ছাড়া জলযানকে পারাপারের অপেক্ষায় থাকতে হচ্ছে 5 দিন পর্যন্ত। পরিস্থিতি মোকাবেলায় ট্রানজিট সুবিধা দিতে নিলামের আয়োজন করেছে খাল কর্তৃপক্ষ। সেখানে চালু হয়েছে নতুন ব্যবসা। এখন যেটা বদলে যাচ্ছে তা হলো বিভিন্ন রকমের বাড়তি আয়। এর ফলে খেলার নিয়মই বদলে যাচ্ছে। শিপিং কোম্পানিগুলো এখন আর শুধু পণ্য পরিবহনের দিকেই নজর দিচ্ছে না, তারা পরিবহন, বন্দর ও তথ্যের ওপর সমন্বিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। যদিও হরমুজ স্বাভাবিক অবস্থায় ফিরলে জলযানের বাড়তি চাপ থাকবে না পানামা খালে, তবে নতুন করে ব্যবসার যে প্রবণতা তৈরি হয়েছে তা বহাল থাকবে, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। যখন হরমুজ স্বাভাবিক হয়ে যাবে, আজকে যে পরিমাণ জাহাজ পানামা দিয়ে চলাচল করছে সেটি কমবে। তবে এই যে প্রবণতা তৈরি হলো, যার কথা আমি বলছি, সেটা বহাল থাকবে এবং তারও একটা কাঠামোগত পরিবর্তন হয়ে নতুন কিছু একটা হবে। পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে 2026-27 অর্থ বছরের প্রথমার্ধে জাহাজে মালামাল পরিবহন আগের চেয়ে 5 ভাগ বৃদ্ধি পেয়ে 254 মিলিয়ন টনে পৌঁছেছে। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। সাফ নারী চ্যাম্পিয়নশিপে চলমান ক্যাম্পে অংশ নিতে কাল ঢাকায় আসছেন সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী। দুপুরে বাফুফে ভবনে বিষয়টি নিশ্চিত করেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। দেশের বাইরেও ওদেরকে কিছু ট্রেনিংয়ে রাখবো, সেজন্য 15 ডেজ ট্রেনিং ক্যাম্প আমরা থাইল্যান্ডে করব। সেখানে আমরা 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবো ক্লোজ ডোর, থাইল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাবের সাথে একটা, আর সেকেন্ড টায়ারে। আনিকা আসবে আগামীকাল। আনিকা আগামীকাল ঢাকায় নামার সাথে সাথে ওকে আমরা চিটাগাংয়ে পাঠিয়ে দিব, ও টিমের সাথে জয়েন করবে। বাংলাদেশ 2 বারের চ্যাম্পিয়ন এবং এবার আমাদের হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে, আমরা সেটা হাতছাড়া করতে চাই না। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 11 জনের মৃত্যু, নতুন হাসপাতালে ভর্তি 1058 জন। সরকার জ্বালানি তেল সংকট নেই বললেও বাস্তব চিত্র ভিন্ন, পাম্পগুলোতে দীর্ঘ লাইনে ভোগান্তি। দেশ ও জনগণের স্বার্থে প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চায় সরকার, রাজধানীতে বললেন প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।